সো কেমিস্ট্রিতে এখন আমরা দেখব হচ্ছে পিরিয়ডিক টেবিলে আমরা লাস্ট দিন যেই পর্যন্ত পড়ে আসছি তারপর থেকে, দ্যাট ইজ আজকে আমরা পিরিয়ডিক প্রপার্টিস পড়ব। ওকে, সো আজকে আমরা এটা হচ্ছে চ্যাপ্টার 4। আজকে আমরা পড়ব পিরিয়ডিক প্রপার্টিস। পিরিয়ডিক প্রপার্টিস বা পর্যায়বৃত্ত ধর্ম। এইটা এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে? ক্রিয়েটিভ কোশ্চেনগুলো সব এইটা রিলেটেড আসে সবসময়, বিশেষ করে সি আর ডিতে যেগুলো আসে। পর্যায়বৃত্ত ধর্ম। সো এটার ডেফিনেশন কি? এটার ডেফিনেশন হচ্ছে দ্য প্রপার্টিস which change from period to period are called periodic properties. মানে যেসব ধর্ম হচ্ছে তোমার পর্যায় থেকে পর্যায়ে চেঞ্জ হয়, পিরিয়ড বাংলায় হচ্ছে পর্যায়। সো পর্যায় থেকে পর্যায়ে যেগুলো চেঞ্জ হয় সেগুলোই হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম বা পিরিয়ডিক প্রপার্টিস। সো কী কী পর্যায়বৃত্ত ধর্ম আছে, মানে কী কী প্রপার্টি চেঞ্জ হয় সেগুলো হচ্ছে, ফার্স্ট ওয়ান হচ্ছে রেডিয়াস অফ অ্যান এলিমেন্ট। কোনো একটা মৌলের ব্যাসার্ধ বা পরমাণুর ব্যাসার্ধ, মানে তার সাইজ, রেডিয়াস বা হচ্ছে সাইজ। এরপর সেকেন্ড যে প্রপার্টি আছে সেটা হচ্ছে মেটালিক প্রপার্টি। আচ্ছা, মেটালিক প্রপার্টিটা আগে না দেখে আমাদের সাইজের পর যেটা দেখা হচ্ছে সেটা হচ্ছে আয়োনাইজেশন পোটেনশিয়াল। এখানে এইটা আর এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? আয়োনাইজেশন পোটেনশিয়ালের বাংলা হচ্ছে আয়নীকরণ শক্তি বা আয়নীকরণ বিভব, মানে আয়নীকরণ শক্তি অথবা আয়নীকরণ বিভব, ঠিক আছে? বিভবটা হচ্ছে বেশি অ্যাকুরেট। আর এরপর থার্ডটা দেখো, এরপর হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি। বা এটাকে বাংলায় বলে ইলেকট্রন আসক্তি। দেন ফোর্থ হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। এটাকে তোমার শর্টে বলে ইএ, এটাকে বলা হয় আইপি, আর এটা হচ্ছে ইএন, ইলেকট্রোনেগেটিভিটি। এটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। এগুলো সবই আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে, একটু মনোযোগ দিয়ে দেখো। তড়িৎ ঋণাত্মকতা, এখানে এই এই দুইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষায় বেশি আসে। আর ইলেকট্রন অ্যাফিনিটি আর ইলেকট্রোনেগেটিভিটিও অনেক ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে? সেইগুলো মুছে ফেলি। দেন ফিফথ যে প্রপার্টিটা আছে সেটা হচ্ছে ইলেকট্রোপজিটিভিটি। এটা তোমার বইতে দেওয়া নাই, বাট স্বাভাবিকভাবে একটা কোশ্চেন আসে যে ইলেকট্রোনেগেটিভিটি থাকলে ইলেকট্রোপজিটিভিটি কেন নাই? অবশ্যই আছে ইলেকট্রোপজিটিভিটি, এটা 9-10-এর বইতে দেয় নাই, বাট এটা বুঝলে ভালো, ঠিক আছে? ইলেকট্রোপজিটিভিটি বা তড়িৎ ধনাত্মকতা বাংলায়।
দেন বাট এটা অত ইম্পর্টেন্ট না। সিক্সথ যেটা, সেটা হচ্ছে মেটালিক প্রপার্টি বা ধাতব ধর্ম। সেভেন্থ হচ্ছে নন মেটালিক প্রপার্টি বা অধাতব ধর্ম। দেন 8 হচ্ছে অ্যাসিডিটি, সরি, এটা হচ্ছে তোমার অ্যাসিডিটি অফ অক্সাইড, অ্যাসিডিটি অফ অক্সাইড বা অক্সাইডের অম্লধর্মিতা, বাংলায় অক্সাইডের অম্লধর্মিতা। দেন 9 হচ্ছে অ্যালকালিনিটি অফ অক্সাইড, অ্যালকালিনিটি অফ অক্সাইড বা অক্সাইডের ক্ষারধর্মিতা। আর কি আছে দাঁড়াও, সাইজ গেল, দেন হচ্ছে অম্লধর্মিতা, আর আচ্ছা এই কয়টাই আছে, এইগুলোই আছে। বাকিগুলো তোমাদের আরও কয়েকটা আছে, বাট ওইগুলো অত বেশি ইম্পর্টেন্ট না, আর তোমাদের বইতে নাই। সো এই কয়টা আমাদের দেখতে হবে যে এই, ও আচ্ছা আরেকটা প্রপার্টি আমি একটু লিখে রাখতে পারি, বাট এটা তোমার উপর, তুমি চাইলে পড়তেও পারো নাও পড়তে পারো। আরও দুইটা প্রপার্টি, সেটা হচ্ছে তোমার অক্সিডেশন, এটাকে বলা হয় অক্সিডেশন, আর পরেরটা হচ্ছে রিডাকশন। এটা তোমরা পড়বা, 9-10 পড়বা, বাট অন্য আরেকটা চ্যাপ্টার, চ্যাপ্টার 6, 7 আর 8-এ অক্সিডেশনের বাংলা হচ্ছে জারণ, আর রিডাকশনের বাংলা হচ্ছে বিজারণ। ওকে, আচ্ছা, সো এখন আমরা দেখব যে এই প্রপার্টিগুলো কিভাবে চেঞ্জ হয়, মানে একটা পিরিয়ডে কিভাবে সেটা চেঞ্জ হয়। সো সবার প্রথম আমরা রেডিয়াস নিয়ে ডিসকাস করি। এটা খুবই ইনটুইটিভ একটা টপিক, এটার জন্য একটু ফিজিক্সের আইডিয়া লাগে, আর এটা বুঝলে তোমার বাকি প্রপার্টিগুলো বুঝতে খুব সহজ লাগবে, ঠিক আছে? সো রেডিয়াস অফ এলিমেন্টস, এটা কিভাবে চেঞ্জ হয়, রেডিয়াস অফ এলিমেন্টস। কারো কোথাও কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করবা। আচ্ছা, সো দুইটা অ্যাটমের মধ্যে কার রেডিয়াস বেশি কার রেডিয়াস কম, মানে কার সাইজ বড় আর কার সাইজ ছোট, এটা কিভাবে বোঝা যায়? দেখো, আমরা যদি ধরো দুইটা অ্যাটম নিয়ে চিন্তা করি, একটা অ্যাটম হচ্ছে সে, আমরা পিরিয়ড 1 নিয়ে চিন্তা করতেছি, পিরিয়ড 1-এর মধ্যে দুইটা অ্যাটম নিয়ে চিন্তা করি, যে পিরিয়ড 1-এ আমাদের একটা অ্যাটম হচ্ছে সে হাইড্রোজেন আর একটা হচ্ছে হিলিয়াম, হাইড্রোজেন অ্যান্ড হিলিয়াম, এই দুইজনের মধ্যে আমরা একটা কম্প্যারিজন পারফর্ম করব। সো হাইড্রোজেন হচ্ছে, তার অ্যাটমিক নাম্বার হচ্ছে 1, দ্যাট ইজ তার এখানে যে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের মধ্যে জাস্ট একটা নিউট্রন থাকে। আমরা এই যে ফিগারগুলো ড্র করব সেখানে বলে নিলাম যে ব্লু কালারের যেটা আঁকবো সেটা হচ্ছে নিউট্রন, ঠিক আছে, সেটা হচ্ছে নিউট্রন। দেন পিঙ্ক কালারের যেটা আঁকবো সেটা হচ্ছে প্রোটন, আর ইয়েলো কালারের যেটা আঁকবো সেটা হচ্ছে ইলেকট্রন। সো আমাদের একটা হাইড্রোজেন অ্যাটমে তোমার একটা নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, জাস্ট একটা প্রোটনই থাকে, আর কিছু থাকে না, এখানে জাস্ট একটা প্রোটন আছে, আর তার চারপাশে একটা ইলেকট্রন রিভলভ করতেছে একটা সার্কুলার অরবিটে। আর হিলিয়াম যেটা আছে, হিলিয়ামের ক্ষেত্রে কিন্তু একটু ডিফারেন্ট। হিলিয়ামের নিউক্লিয়াসটার মধ্যে একটা প্রোটন আছে আর একটা নিউট্রন আছে, মানে একটু সাইজ বড় এখানে। সো একটা নিউট্রন আর একটা প্রোটন, সো
এই হচ্ছে একটা নিউট্রন আর এই একটা প্রোটন। আর ইলেকট্রনটা, দুইটা ইলেকট্রন আছে এখানে, সরি এখানে আমি কি লিখছি, এটা প্রোটন তো দুইটা আছে, আমি ভুল লিখছি, নিউট্রন আছে দুইটা আর প্রোটন আছে দুইটা। সো এখানে দুইটা নিউট্রন আর দুইটা প্রোটন। আচ্ছা, একটা জিনিস জানো যে এখন পর্যন্ত কিন্তু ইলেকট্রনকে দেখা যায় নাই, মানে অনেক মডার্ন ডিভাইস বের হয়েছে, তারপরেও ইলেকট্রনকে যে এখন পর্যন্ত কোনো মানুষ চোখে দেখে নাই, মানে কোনোভাবেই না, কোনো ডিভাইস, মানে যত ভালো মাইক্রোস্কোপি বানাও এই ইলেকট্রন এখন পর্যন্ত যে দেখা যায় না, এটা কি জানতা কেউ? ইলেকট্রন অ্যাকচুয়ালি তোমার মানে বলা যায় এখনও একটা মানে এমন একটা জিনিস যেটা তুমি এক্সিস্টেন্স বুঝো, যেটা দিয়ে তুমি অনেক বড় বড় থিওরি দ্বারা করাইছো, বাট এখন পর্যন্ত এটাকে কোনো ক্যামেরায় ক্যাপচার করা যায়নি, মানে এটা এখন পর্যন্ত কোনো মাইক্রোস্কোপ দিয়েই ডিটেক্ট করা যায় নাই। কারণ কি? কারণ সবচেয়ে প্রিসাইজ যে মাইক্রোস্কোপ আমাদের কাছে আছে সেটাই হচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপ, মানে ওইটা কাজই করে ইলেকট্রন দিয়ে। সো ওইটা দিয়ে ইলেকট্রনকে দেখা যায় না, সবচেয়ে প্রিসাইজ হচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপ। ওকে, সো এখন পর্যন্ত ইলেকট্রন দেখা যায়নি, প্রোটন নিউট্রন দেখা গেছে, বাট ইলেকট্রন এত টাইনি যে এটাকে এখন পর্যন্ত কোনো মাইক্রোস্কোপ বা ক্যামেরায় এখন পর্যন্ত এটাকে ইয়ে করা যায়নি, মানে আর ইলেকট্রন হচ্ছে খুব হাই ভেলোসিটিতে থাকে, তো সো ওর পজিশনও ডিটারমাইন করা যায় না। এগুলো তুমি যখন আরও উপরের ক্লাসে উঠবা তখন জানবা যে ইলেকট্রনের কি অনেক উইয়ার্ড প্রপার্টি আছে। আর ইলেকট্রন অ্যাকচুয়ালি, এই যে আমরা বলতেছি না যে ইলেকট্রন এভাবে রোটেট করতেছে, আসলে ইলেকট্রন রোটেট করতেছে না, ইলেকট্রনের মোশনটা অনেক ডিফারেন্ট। ইলেকট্রন অ্যাকচুয়ালি এরকম তোমার এরকম উল্টাপাল্টা একটা রাস্তায় মানে চলাফেরা করে, মানে ইলেকট্রন অ্যাকচুয়ালি সার্কুলার পাথে রোটেট করে না। এটা আমরা যা শিখতেছি এখন এগুলো অ্যাকচুয়ালি অনেকটাই ভুল, বাট এখন কিছু করার নাই, 9-10 এইভাবে শিখতে হবে, বাট পরবর্তীতে তুমি জানবা যে ইলেকট্রন আসলে রোটেট করে না এভাবে। ইলেকট্রন অ্যাকচুয়ালি তোমার জাম্প পারফর্ম করে আর কি। আচ্ছা, সো ইলেকট্রন হচ্ছে এরকম একটা সার্কুলার পাথে আছে। দুইজন। সো এখন এখানে আমি একটু ভুল আঁকছি, এটা যে এইটাকে ছোট আঁকছি, এইটাকে বড় আঁকছি, বাট অ্যাকচুয়ালি হিলিয়াম হচ্ছে ছোট। সো আমি এটা একটু সাইজটা মেনটেন করি, নাহলে তোমাদের মধ্যে কনফিউশন লাগতে পারে। সো এখানে হিলিয়াম হচ্ছে হাইড্রোজেনের থেকে ছোট। কেন ছোট সেটার এক্সপ্লেনেশন দিব এখন। সো হাইড্রোজেন অ্যাটমে আমাদের একটা প্রোটন থাকে, আমরা জানি যে প্রোটনস হচ্ছে পজিটিভ চার্জ। সো এখানে একটা প্রোটন আছে, সো আমরা বলতে পারি এখানে আমাদের কাছে একটা পজিটিভ চার্জ আছে, ওয়ান পজিটিভ চার্জ। আর ইলেকট্রনস হচ্ছে নেগেটিভ চার্জ, আমরা জানি যে প্রোটনেও যত চার্জ থাকে ইলেকট্রনেও ঠিক ততটুকুই চার্জ থাকে, দুইটাতেই সেম অ্যামাউন্ট চার্জ থাকে, বাট এটা হচ্ছে নেগেটিভ। সো এখানে একটা নেগেটিভ চার্জ আছে। আচ্ছা, সো এখন আমরা আমাদের পড়ায় ব্যাক করি। সো এখানে আমাদের এটা একটা হাইড্রোজেন অ্যাটম, হাইড্রোজেন অ্যাটমে একটা প্রোটন থাকে বললাম, একটা প্রোটন হচ্ছে পজিটিভলি চার্জড, আর আরেকটা হচ্ছে ইলেকট্রন থাকে যেটা হচ্ছে নেগেটিভলি চার্জ, দুইটা হচ্ছে ইকুয়াল অ্যামাউন্ট অফ চার্জ। এখন তোমার একটা তুমি যখন ফিজিক্সের চ্যাপ্টার 9 পড়বা, স্ট্যাটিক ইলেকট্রিসিটি পড়বা, তখন শিখবা যে একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জকে অ্যাট্রাক্ট করে। একটা পজিটিভ চার্জ আর একটা নেগেটিভ চার্জ যদি থাকে তখন তারা দুইজনকে অ্যাট্রাক্ট করে, আর দুইটা যদি পজিটিভ চার্জ থাকে তখন দুইজনকে রিপেল করে। ওকে, মানে দুইজনকে বিকর্ষণ করে, সরাই দেয়। সো এইখানে আমাদের যেহেতু একটা পজিটিভ চার্জ আছে আর একটা নেগেটিভ চার্জ আছে, সো এই পজিটিভ চার্জটা কি করবে, এই নেগেটিভ চার্জটাকে তার দিকে অ্যাট্রাক্ট করবে। ওকে, এখানে প্রোটনের ম্যাস অনেক বেশি, ইলেকট্রনের ম্যাস অনেক কম, প্রায় 2000 টাইম কম। সো এর জন্য দেখা যায় প্রোটনের অ্যাট্রাকশনে ইলেকট্রনটা অনেক বেশি তাড়াতাড়ি কাছে চলে আসে, ঠিক আছে। আর এখানে দেখো এই পরের স্ট্রাকচারটাতে আমাদের প্রোটন আছে দুইজন আর ইলেকট্রনও আছে দুইজন। ওকে,
সো এখানে আমাদের দুইটা পজিটিভ চার্জ আছে আর বাইরে টোটাল দুইটা নেগেটিভ চার্জ আছে, এই যে এই একজন এই একজন, আর ভিতরে টোটাল দুইটা পজিটিভ চার্জ আছে। নিউট্রনের কোনো চার্জ নাই, নিউট্রন হচ্ছে কি নিউট্রন। সো যদি তোমার কাছে দুইটা পজিটিভ চার্জ থাকে, দুইটা পজিটিভ চার্জ থাকে আর হচ্ছে দুইটা নেগেটিভ চার্জ থাকে, তখন অ্যাট্রাকশনটা আরও বেশি হয়। তখন এই দুইজনকে আরও জোরে অ্যাট্রাক্ট করে। এটাও তুমি যখন স্ট্যাটিক ইলেকট্রিসিটি পড়বা তখন শিখবা যে তোমার কাছে চার্জের অ্যামাউন্ট যত বেশি তত তোমার অ্যাট্রাকশনটা বেশি হয়। দুইটা চার্জ যত বেশি থাকবে তত বেশি অ্যাট্রাকশন। এরকম একটা ফর্মুলা আছে যে এফ ইজ ইকুয়াল টু সি কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই আর স্কোয়ার। দ্যাট মিনস তাদের মধ্যে যত চার্জ তত তাদের ফোর্স বেশি, তাদের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স বেশি, তাদের ডিস্টেন্স যত বেশি তত তাদের ফোর্স কম। ওকে, সো এখানে আমাদের এই দুইটা পজিটিভ চার্জ এই দুইটা নেগেটিভ চার্জকে বেশি জোরে অ্যাট্রাক্ট করবে। দ্যাটস ওয়াই এই সাইজটা অনেক ছোট হয়ে আসবে, মানে ইলেকট্রনগুলো আমাদের নিউক্লিয়াসের অনেক কাছে থাকবে। ঠিক আছে, সো এর জন্য তোমার এই হাইড্রোজেন থেকে হিলিয়াম হচ্ছে ছোট সাইজে। হাইড্রোজেন ইজ গ্রেটার দ্যান হিলিয়াম। এই সাইনটা দিয়ে আমরা বোঝাই বেসিক্যালি যে কার সাইজ বড় কার সাইজ ছোট। তার মানে এই হিলিয়াম হচ্ছে সবচেয়ে ছোট অ্যাটম। ওকে, আচ্ছা, এখন এই হিলিয়াম আর হাইড্রোজেনের মধ্যে কম্প্যারিজন বুঝলাম, বাট জেনারেল রুলটা অ্যাকচুয়ালি কী? জেনারেল রুল হচ্ছে আমরা একটা পিরিয়ডে যত বাম থেকে ডানে যাব, একটা পিরিয়ডে আমি যত লেফট থেকে রাইটে যাব, লেফট টু রাইট, তত আমার সাইজ কমে আসবে, সাইজ ডিক্রিজ হবে। লেফট থেকে রাইটে গেলে কি হয়, সাইজ কমে যায় যে কোনো পিরিয়ডের ক্ষেত্রেই। সো যেমন ধরো আমরা পিরিয়ড নাম্বার 3-তে একটা এলিমেন্ট নিয়ে দুইটা এলিমেন্টের মধ্যে কম্প্যারিজন করি। ধরো পিরিয়ড 3-তে ফসফরাস আর ক্লোরিন, ফসফরাস আর ক্লোরিন। সো ফসফরাস হচ্ছে 15 আর ক্লোরিন হচ্ছে 17। সো এই দুইটার মধ্যে কে ছোট কে বড়? যেহেতু দুইটাই একই পিরিয়ডে আছে আর যেহেতু ফসফরাসের ডান পাশে ক্লোরিন, তাই ফসফরাস হচ্ছে বড়, ক্লোরিন হচ্ছে ছোট। ওকে, সো এটাই হচ্ছে সাইজের এক্সপ্লেনেশন, যে সাইজ কেন বাম থেকে ডানে গেলে কমে। কারণ কি, বাম থেকে তুমি যত ডানে যাবা, এক্সপ্লেনেশনটা একটু ভালোভাবে শোনো, যত তুমি লেফট থেকে রাইটে যাবা তত তোমার অ্যাটমে প্রোটনের নাম্বার বাড়বে, ইলেকট্রনের নাম্বারও বাড়বে। দ্যাটস ওয়াই অ্যাট্রাকশনটা অনেক বেশি হবে। বুঝতে পারছো? যেমন ফসফরাসে হচ্ছে এইখানে টোটাল 15টা প্রোটন থাকে, 15 প্রোটনস, আর বাইরে 15টা ইলেকট্রন। আর ক্লোরিনে হচ্ছে 17টা প্রোটন থাকে, মানে 17টা পজিটিভ চার্জ, আবার বাইরেও 17টা নেগেটিভ চার্জ। দ্যাটস ওয়াই এইটার অ্যাট্রাকশনটা এইটার চেয়ে বেশি হয়, এর জন্য ক্লোরিনের সাইজটা ছোট হয়। সো আই হোপ সবার এটা ক্লিয়ার যে একটা পিরিয়ডে কীভাবে তোমার সাইজের চেঞ্জটা হয়। লেফট থেকে রাইটে গেলে সাইজ কমে, রাইট টু লেফটে আসলে সাইজ বাড়ে। এবার আমরা ধরো একটা পিরিয়ডে বাম থেকে ডানে না গিয়ে একটা গ্রুপে উপর থেকে নিচে নামবো। সো আমরা গ্রুপ 1 নিয়ে চিন্তা করি। গ্রুপ নাম্বার 1, গ্রুপ নাম্বার 1-এ কার আছে? হাইড্রোজেন আছে, দেন লিথিয়াম আছে, সোডিয়াম আছে, পটাশিয়াম আছে। সো আমরা ট্রাই করে দেখি যে লিথিয়াম আর হাইড্রোজেনের মধ্যে কে বড়। ওকে, আচ্ছা, সো এইটা হচ্ছে পিরিয়ড 1, এটা হচ্ছে পিরিয়ড 2, বাট আমরা সবাই একই গ্রুপে, গ্রুপ 1। সো হাইড্রোজেন আর লিথিয়ামের মধ্যে কার সাইজ বড়? সো হাইড্রোজেনের ক্ষেত্রে চিন্তা করো যে হাইড্রোজেনের একটা তোমার প্রোটন থাকে জাস্ট সেন্টারে, আর একটা ইলেকট্রন রিভলভিং অবস্থায় থাকে। আর লিথিয়াম যেটা আছে, লিথিয়ামের হচ্ছে তোমার হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম, লিথিয়াম হচ্ছে 3। সো ওর 3টা প্রোটন থাকবে। দেখো এখানে 3টা প্রোটন, আর 3টা নিউট্রন থাকবে।
সো এই হচ্ছে তার নিউক্লিয়াস। আর তার ইলেকট্রন থাকবে 3জন। বাট আমরা যদি লিথিয়ামের একটু ইলেকট্রনিক কনফিগারেশনটা মনে করে দেখি, লিথিয়াম ছিল 1s2 2s1, দ্যাট মিনস তার ফার্স্ট অরবিটে 2টা ইলেকট্রন থাকবে, ফার্স্ট অরবিট যেটা সেখানে 2টা ইলেকট্রন থাকবে। একটা এখানে আর একটা ধরো এই পাশে। আর তার সেকেন্ড অরবিটে একটা ইলেকট্রন থাকবে। সো এখানে দেখো, আমি এখানে দেখতেই পারতেছো যে হাইড্রোজেনের চেয়ে লিথিয়াম অনেক সাইজে বড়। ওকে, সো অ্যাকচুয়ালি আমরা যখন একটা গ্রুপে উপর থেকে নিচে নামবো তখন সাইজটা বড় হয়। এখন এটার এক্সপ্লেনেশনটা কি? এখানেও তো আমি সেম এক্সপ্লেনেশন দিতে পারি যে আমাদের হাইড্রোজেনে একটা প্রোটন আর একটা ইলেকট্রন, সো তাদের মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্স যেরকম, লিথিয়ামে প্রোটনও বেশি ইলেকট্রনও বেশি, সো তাদের মধ্যে তো অ্যাট্রাকটিভ ফোর্স আরও বেশি হওয়ার কথা। হ্যাঁ, অ্যাট্রাকটিভ ফোর্স বেশি হওয়ার কথা, বাট এখানে একটা সমস্যা হচ্ছে, লিথিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে এরকম যে তার ফার্স্ট অরবিটে 2টা ইলেকট্রন থাকবে, সেকেন্ড অরবিটে 2টা ইলেকট্রন থাকবে। দ্যাট মিনস এবার কিন্তু একটা নতুন অরবিট অ্যাড হচ্ছে। দেখো, আগে জাস্ট একটা অরবিট ছিল, বাট এখানে এই একটা অরবিট, এই একটা অরবিট। মানে তুমি যখন একটা গ্রুপে উপর থেকে নিচে নামবা, তোমার কি নতুন নতুন ইলেকট্রনের শেল অ্যাড হতে থাকবে, মানে নতুন নতুন ইলেকট্রনের অরবিট বাইরে অ্যাড হতে থাকবে। আর এই পরের যে ইলেকট্রনটা আছে সে কিন্তু অনেক দূরে থাকবে, সো এর জন্য ওর উপর অ্যাট্রাকটিভ ফোর্সটা খুব বেশি ইফেক্টিভ হবে না। বুঝতে পারছো? কারণ আমাদের যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা কাইন্ড অফ এরকম যে Q1 Q2 মানে চার্জের অ্যামাউন্টের উপর তো ডিপেন্ড করবেই, বাট ডিস্টেন্সের উপরেও ডিপেন্ড করবে। ডিস্টেন্স যদি অনেক বেশি হয়ে যায় তখন কিন্তু ফোর্সটা অনেক কমে যায়। ঠিক আছে? সো যেহেতু নতুন একটা গ্রুপে উপর থেকে নিচে নামলে বাইরে নতুন একটা অরবিট অ্যাড হয়, দ্যাটস ওয়াই আমরা বলবো যে এখানে অ্যাট্রাকটিভ ফোর্সটা এইটার মতো অত বেশি স্ট্রং হবে না, কারণ এখানে ডিস্টেন্স বেড়ে যাচ্ছে। দেখো, এখানে ডিস্টেন্স অনেক বেশি, এখানে ডিস্টেন্স অনেক কম। সো যেহেতু ডিস্টেন্স বেড়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই ফোর্সটা অনেক কম হবে। ওকে, এখানে যদিও অ্যাটমের মধ্যে প্রোটন আর ইলেকট্রন বাড়ছে, বাট সেইটার চেয়েও এই ডিস্টেন্সটা এত বেশি হয় যে ফোর্সটা অনেক উইক হয়, মানে হাইড্রোজেনের থেকে। সো এর জন্য হাইড্রোজেন থেকে লিথিয়াম অনেক বড়। বুঝতে পারছো? উইক অ্যাট্রাকশন ফোর্স যত উইক, ইলেকট্রনগুলো তত দূরে দূরে থাকে, দ্যাটস ওয়াই অ্যাটমের সাইজটা অনেক বড় হয়। সো এটাই হচ্ছে এক্সপ্লেনেশন যে আমরা একটা গ্রুপে যত উপর থেকে নিচে নামবো সাইজটা ইনক্রিজ করবে, আর আমরা একটা গ্রুপে যত নিচ থেকে উপরে যাব তত সাইজটা ডিক্রিজ করবে। সো এবার তোমরা একটু চিন্তা করে বলো তো যে ম্যাগনেসিয়াম আর হচ্ছে ক্যালসিয়াম, এই দুইটার মধ্যে কে বড় কে ছোট? সো একজন অ্যান্সার দিছো ম্যাগনেসিয়াম কি বড় নাকি ছোট? একটু না, ম্যাগনেসিয়াম ছোট। দেখো, তুমি এক্সপ্লেনেশনটা করে ফেলছো। ম্যাগনেসিয়াম হচ্ছে ছোট আর ক্যালসিয়াম হচ্ছে বড়। নুজহাতেরটা ঠিক আছে, দেন আদিশারটাও ঠিক আছে। হ্যাঁ, সো রায়ান একটু দেখো যে এখানে ম্যাগনেসিয়াম থেকে ক্যালসিয়াম বড় কেন? কারণ ম্যাগনেসিয়াম হচ্ছে গ্রুপ 2-তে উপরে থাকে আর ক্যালসিয়াম হচ্ছে নিচে। সো যত নিচে নামবা তোমার সাইজ তত বাড়বে, কারণ তখন তুমি এখান থেকে এই ম্যাগনেসিয়াম হচ্ছে পিরিয়ড 2-তে, দ্যাট মিনস তার 3টা শেল আছে, বাট ক্যালসিয়ামে হচ্ছে 4টা। ক্যালসিয়াম হচ্ছে 4th পিরিয়ড, সো ওর 4টা শেল, তো সো এর জন্য ওর সাইজ অনেক বড়। সো সাইজ ইনক্রিজ হবে। সো অলওয়েজ মনে রাখবা, শেল যার বড় বেশি তার সাইজ বড়। ঠিক আছে? যার শেল যত বেশি তার সাইজ তত বড়। বাট ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়ামের মধ্যে যদি কম্প্যারিজন হইতো তখন ম্যাগনেসিয়াম বড়, কারণ তখন তারা একই পিরিয়ডে তাদের দুইজনের মধ্যেই 3টা করে শেল আছে, তখন তাদের শেলের অ্যামাউন্ট সেম, বাট তখন তাদের প্রোটন আর ইলেকট্রন আলাদা। ম্যাগনেসিয়ামের প্রোটন 12টা পজিটিভ চার্জ আর 12টা নেগেটিভ চার্জ,
অ্যালুমিনিয়ামের 13টা পজিটিভ চার্জ, 13টা নেগেটিভ চার্জ। সো এখানে অ্যাট্রাকশনটা বেশি, সো অ্যালুমিনিয়ামের জন্য সাইজে ছোট আর ম্যাগনেসিয়াম সাইজে বড়। ওকে, সো সবাই ভালোভাবে মনে রাখবা যে একটা পিরিয়ডে লেফট টু রাইট, এটা জাস্ট তুমি এইটা মনে রাখতে পারলেই হবে যে লেফট টু রাইট সাইজ ইনক্রিজেস আর রাইট টু লেফট সাইজ ডিক্রিজেস। সরি, উল্টা লিখছি, সাইজ ডিক্রিজেস আর সাইজ ইনক্রিজেস। রুবাইয়া কি বুঝতেছো এগুলো? ওকে, সো সাইজ ইনক্রিজেস, আর এরপর হচ্ছে একই গ্রুপে যদি উপর থেকে নিচে নামি আপ, আর এটা হচ্ছে ডাউন, এই দিকে গেলে সাইজ ইনক্রিজেস, সাইজ বড় হয়, আর এই দিক থেকে এদিকে গেলে সাইজ ডিক্রিজ হয়। আচ্ছা, সো এখন আমরা আমাদের প্রথম যে পিরিয়ডিক প্রপার্টিটা আছে সেইটা ক্লিয়ার করে ফেললাম, যে কোনো একটা অ্যাটমের সাইজ অ্যাকচুয়ালি কীভাবে চেঞ্জ হয়। এটা একটা পিরিয়ডিক প্রপার্টি, কারণ দেখো সবচেয়ে প্রথম যে অ্যাটমটা আছে, ধরো হাইড্রোজেন, সেটার থেকে হিলিয়াম ছোট, দেন হাইড্রোজেন থেকে এইখানে লিথিয়াম একটু বড়, বাট এইগুলো আবার এর পরেরগুলো কি আস্তে আস্তে আবার ছোট। বাট এইটার থেকে এইখানে যেটা থাকবে সেটা বড়, ঠিক আছে? সো যে কোনো গ্রুপে নিচে নামবা সাইজ বড় হবে, আর যে কোনো পিরিয়ডে বাম থেকে ডানে যাবা সাইজ ছোট হবে, ঠিক আছে? এটা খুবই সিম্পল একটা জিনিস, এটা যাতে প্যাচ না লাগে পরীক্ষার হলে। আচ্ছা, রেডিয়াসের পর আমরা এরপরে যে পিরিয়ডিক প্রপার্টিটা দেখব, যেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা পিরিয়ডিক প্রপার্টি, সেটা হচ্ছে আয়োনাইজেশন পোটেনশিয়াল। আয়োনাইজেশন পোটেনশিয়াল বা আয়োনাইজেশন এনার্জি। আয়োনাইজেশন পোটেনশিয়ালও বলা যায়, আয়োনাইজেশন এনার্জিও বলা যায়, বাট পোটেনশিয়ালটা হচ্ছে মোর অ্যাকুরেট। সো আয়োনাইজেশন এনার্জি কি, এইটা বুঝতে অনেকের খুব প্রবলেম হয়, মানে যে আমি নিজে যখন 9-10 ছিলাম আমারও এটা বুঝতে খুব কষ্ট হতো। সো আয়োনাইজেশন এনার্জির ফার্স্টে আমরা ফর্মাল ডেফিনেশনটা লিখি, দেন আমরা এটা এক্সপ্লেন করব। খুবই ইজি একটা জিনিস, দেখো ডেফিনেশন হচ্ছে এরকম: দ্য অ্যামাউন্ট অফ এনার্জি আচ্ছা, এক কাজ করো, শোনো, তোমরা এই পটেনশিয়ালটা লেখো না, কারণ পটেনশিয়ালটা এখন তোমাদের মানে বুঝতে একটু প্রবলেম হবে, শুধু শুধু কনফিউশন বাড়বে। সো পটেনশিয়ালটা বাদ দাও, বাংলায় হচ্ছে আয়নীকরণ শক্তি। বিভবটা এখন দরকার নেই, এটা ফিজিক্সে যখন স্ট্যাটিক ইলেকট্রিসিটি পড়বা তারপর ক্লিয়ার হবে। সো আয়নীকরণ শক্তি। আচ্ছা আচ্ছা, সো এটার ডেফিনেশন হচ্ছে এরকম: দ্য অ্যামাউন্ট অফ এনার্জি রিকোয়ার্ড টু মেক or to produce 1 mole gaseous cation from 1 mole the amount of energy required to produce 1 mole gaseous cation from 1 mole gas by eliminating 1 mole electron is called the ionization energy. The ionization energy of a particular element. বাংলায় হচ্ছে যে কোনো 1 মোল গ্যাস থেকে 1 মোল ইলেকট্রন অপসারণ করে যদি 1 মোল গ্যাসীয় ক্যাটায়ন উৎপন্ন করি, তাহলে যতটুকু শক্তি প্রয়োজন, যতটুকু এনার্জি আমাদের লাগে, সেইটাই হচ্ছে আয়নাইজেশন এনার্জি। সো এটার সবচেয়ে
যদি একটা এক্সাম্পল দেই, ধরো তোমার কাছে এখানে একটা সোডিয়াম অ্যাটম আছে। একটা সোডিয়াম অ্যাটমে আমরা জানি যে 3টা শেল থাকে। ওকে, সো এখানে আমরা সোডিয়াম, আচ্ছা এখানে আঁকি আলাদা করে। সো একটা সোডিয়াম অ্যাটম আছে আমাদের কাছে একটা, ঠিক আছে। আমরা এখানে ডেফিনেশনে যদিও লিখছি 1 মোল, বাট আমরা সেইখানে একটু পরে আসতেছি। আর তো মোলের আইডিয়াটাও আই গেস তোমাদের নাই, যে মোল কাকে বলে। এটা অ্যাকচুয়ালি চ্যাপ্টার 6-এ আছে, বাট এই চ্যাপ্টারে এইটা আমাদের হালকা একটু আইডিয়া রাখতে হবে, ঠিক আছে। সো আমাদের একটা সোডিয়াম অ্যাটমে আমরা জানি 3টা ইয়া থাকে, অরবিট থাকে এরকম, আর 3টা অরবিটে ইলেকট্রন থাকে, 11টা ইলেকট্রন থাকে টোটাল। প্রথমটায় থাকে 8টা, সরি প্রথমটায় থাকে 2টা, পরেরটায় থাকে 8টা, আর লাস্টে একটা ইলেকট্রন থাকে একদম বাইরে। এটাকে আমরা একটু অন্য কালারে আঁকবো, ইয়েলো কালার দিয়ে। আচ্ছা, আর মাঝখানে এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। সো আমাদের এইখানে বলছে যে 1 মোল গ্যাস থেকে আমরা যদি 1 মোল ইলেকট্রন এলিমিনেট করি, বাই এলিমিনেটিং 1 মোল ইলেকট্রন, এখানে একটু ব্র্যাকেটে লিখে রাখো 1/1, মানে একটা একটা করে 1 মোল ইলেকট্রন এলিমিনেট করবো। আচ্ছা, মোল জিনিসটা কি? সবচেয়ে প্রথম কোশ্চেন হচ্ছে মোল জিনিসটা কি। সো এটা কি তোমাদের মধ্যে কারো আইডিয়া আছে যে মোল কাকে বলে, মানে হোয়াট ইজ 1 মোল? যে কেউ? হ্যাঁ, সো এটা হচ্ছে জাস্ট একটা ইউনিট, মানে একটা অ্যামাউন্টের একটা ইউনিট। যেমন আমরা 1 ডজন বলতে বুঝি 12টা, সিমিলারলি তোমার 1 মোল মানে হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার, দ্যাট ইজ 6.02 ইন্টু 10⁻23। ঠিক আছে, আমি এটা হয়তো আগে তাহলে বলছিলাম যে 1 মোল হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাভোগাড্রো নাম্বার, এটাকে NA দিয়ে লেখে। সো কোনো জিনিস যদি 6.02 ইন্টু 10⁻23টা থাকে, সেইখানে তোমার সেই অ্যামাউন্টটাকে বলা হয় 1 মোল। সো আমাদের ডেফিনেশনে কি বলছে যে 1 মোল গ্যাস থাকতে হবে তোমার কাছে। ধরো তোমার কাছে আচ্ছা গ্যাসই থাকতে হবে এমন না, সলিড থাকলে কি করবো, ওইটাকে তুমি হিট দিয়ে ফার্স্টে গ্যাসে কনভার্ট করে নিবা। যে কোনো কিছুকে হিট দিলে তো আসলে স্টেট চেঞ্জ হয়, তোমার সলিড থেকে লিকুইড হয়, দেন তোমার সেটা গ্যাসে কনভার্ট হয়। সো এই আয়োনাইজেশন এনার্জি যেটা, সেটা অ্যাকচুয়ালি গ্যাসাস স্টেটের জন্য ডিফাইন করা, মানে গ্যাসাস স্টেটে থাকলে যে অ্যামাউন্ট অফ এনার্জি লাগে সেটাই তার আয়োনাইজেশন এনার্জি। সো ধরো আমাদের কাছে সোডিয়াম ছিল, সো সোডিয়ামের গ্যাস স্টেটটা ছিল, যদিও এটা খুব রেয়ার, অনেক বেশি হিট লাগে, বাট আমরা ফর দ্য সেক অফ ডেফিনেশন এখন ধরে নিলাম যে সোডিয়ামটা আমাদের কাছে গ্যাস অবস্থায় আছে। কতগুলো আছে? 1 মোল। 1 মোল সোডিয়াম অ্যাটম আছে, মানে আমার কাছে এতগুলো 6.02 ইন্টু 10⁻23টা সোডিয়াম অ্যাটম আছে। এখন একটু চিন্তা করো, তুমি যদি একটা সোডিয়াম অ্যাটম থেকে এই ইলেকট্রনটাকে বাইরে নিয়ে যাও, মানে একটা সোডিয়াম অ্যাটম থেকে যদি একটা ইলেকট্রনকে বের করে ফেলতে পারো, তাহলে এটা কিসে কনভার্ট হয় বলো তো? এনে কি প্লাস হবে নাকি মাইনাস? একটু চিন্তা করে দেখো। হ্যাঁ, এটা হচ্ছে Na প্লাস হবে, মানে আমাদের একটা যে কোনো একটা অ্যাটম থেকে আমরা যখন একটা ইলেকট্রনকে বের করে নিয়ে যাই, তখন সেটা কি পজিটিভলি চার্জড হয়। ওকে, Na প্লাস। সো আমরা যদি একটা অ্যাটম থেকে একটা ইলেকট্রনকে, একটু চিন্তা করে দেখো, একটা সোডিয়াম অ্যাটম, 1 সোডিয়াম অ্যাটম মাইনাস 1 ইলেকট্রন ইজ ইকুয়াল টু 1 Na সোডিয়াম প্লাস ক্যাটায়ন, এটা তখন কি হয়ে যায়? ক্যাটায়ন। সো একটা অ্যাটম থেকে একটা ইলেকট্রন যদি এলিমিনেট করি, তাহলে আমরা কি পাই? একটা সোডিয়াম প্লাস আয়ন। তাহলে 1 মোল সোডিয়াম অ্যাটমস থেকে 1 মোল সোডিয়াম অ্যাটমস থেকে আমরা যদি 1 মোল ইলেকট্রন এলিমিনেট করি, তাহলে আমরা কি পাবো? 1 মোল সোডিয়াম প্লাস ক্যাটায়নস, রাইট? আর এখানে একটা কথা লিখছিলাম 1/1,
ডেফিনেশনে লিখে রাখছিলাম যে 1/1, মানে আমরা প্রত্যেকটা থেকে একটা একটা করে এলিমিনেট করব। যে আমরা এই যে 1 মোল, দ্যাট মিনস হিউজ একটা নাম্বার 6.02 ইন্টু 10⁻23, আমরা কি করলাম প্রত্যেকটা অ্যাটম থেকে একটা একটা ইলেকট্রন, এভাবে 1 মোল সোডিয়াম অ্যাটম থেকে টোটাল 1 মোল ইলেকট্রন যখন ফাইনালি বের করে ফেলবো, তখন আমাদের কাছে ফাইনালি কি থাকবে, 1 মোল মানে 6.02 ইন্টু 10⁻23টা ক্যাটায়ন থাকবে, সোডিয়াম প্লাস ক্যাটায়ন্স থাকবে। সো এই যে আমরা ইলেকট্রনটাকে বের করে নিয়ে আসতেছি, এটার জন্য কি আমার এনার্জি লাগতেছে না? মানে একটা জিনিসকে তুমি, মানে এখানে এই নিউক্লিয়াসটা ইলেকট্রনটাকে টেনে ধরেছিল, তাদের মধ্যে তো অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করে, এর জন্যই তো ইলেকট্রনটা একটা অ্যাটমের মধ্যে থাকে, রাইট? সো সে এখানে অ্যাট্রাক্ট করে টেনে ধরে রাখছিল, তুমি কি করছো, সেইটাকে টেনে বের করে নিয়ে আসছো। সো অবভিয়াসলি তোমার কি একটা এনার্জি স্পেন্ড হয়েছে না? তোমার এখানে কি একটা এফোর্ট মেক করতে হয়েছে, তোমার এখানে এনার্জি লস হয়েছে। সো এই যে তোমার যতটুকু টোটাল এনার্জি লাগবে, সেই অ্যামাউন্ট অফ এনার্জিটাই হচ্ছে আয়োনাইজেশন এনার্জি। সবাই কি বুঝতে পারছো? সো এই এনার্জিটা আমি কিভাবে দিব? আমি তো অ্যাটমের মধ্যে ইলেকট্রন এত ছোট, আমি তো এখানে হাত দিয়ে ধরতে পারবো না। সো এটা আমি কিভাবে দিব? এটা দেওয়ার প্রসেস হচ্ছে যে এখানে আমরা হিট দিব, ঠিক আছে? আমরা ধরো এই যে একটা অ্যাটম আমাদের কাছে আছে, যে কোনো একটা অ্যাটম, তার মধ্যে ধরো ইলেকট্রন আছে, 3টা ইলেকট্রন আছে। সো আমি যদি তার আউটার মোস্ট ইলেকট্রনটাকে এখান থেকে বের করে ফেলতে চাই, আমার কি করতে হবে? এখানে হিট দিতে হবে সিম্পলি, ঠিক আছে? সো তুমি যদি এখানে হিট দাও, হিট কি? ওয়ান টাইপ অফ এনার্জি। হিট ইজ মানে তাপ হচ্ছে এক প্রকার শক্তি, হিট ইজ ওয়ান টাইপ অফ এনার্জি। সো এই যে এনার্জিটা দিচ্ছ, এই এনার্জিটা অ্যাবজর্ব করবে কি? ইলেকট্রন, আর সে এই এনার্জিটা অ্যাবজর্ব করে বাইরে চলে যাবে। বুঝতে পারছো? সো যে কোনো অ্যামাউন্ট অফ এনার্জি দিলেই তো হবে না, এখানে একটা ফিক্সড অ্যামাউন্ট অফ এনার্জি আছে, সেই ফিক্সড অ্যামাউন্ট অফ এনার্জিটাকেই বলা হয় আয়োনাইজেশন পটেনশিয়াল। মানে আউটার মোস্ট ইলেকট্রনটাকে আমি যদি এখান থেকে বের করে নিতে চাই, তাহলে হিটের মাধ্যমে আমার যতটুক এনার্জি দিতে হবে সেটাই হচ্ছে আয়োনাইজেশন এনার্জি, ঠিক আছে? ওকে, সো এর জন্য এই ইলেকট্রনটা যখন এখান থেকে বের হয়ে যাবে, তখন আমাদের এটা কি একটা ক্যাটায়নে কনভার্ট হবে। সো এটাই আই হোপ কারো কোনো ধরনের কনফিউশন আর নাই। আর এখানে তোমার এখানে আমরা অ্যাকচুয়ালি হিট দিলে এটা ক্যাটায়নে কনভার্ট তো হবেই। সো এরকম যদি একটা অ্যাটম না থাকে, তোমার কাছে টোটাল 1 মোল অ্যাটম থাকে, মানে 6.02 ইন্টু 10⁻23টা অ্যাটম থাকে, আর প্রত্যেকটা থেকে এরকম একটা একটা ইলেকট্রন তুমি যদি বের করে নিতে চাও, তখন টোটাল যতটুকু এনার্জি তোমাকে সাপ্লাই দিতে হবে, বা তোমার যতটুকু এনার্জি স্পেন্ড হবে, সেটা হচ্ছে এই যে হিট এনার্জি, সেই এনার্জিটাই হচ্ছে আয়োনাইজেশন এনার্জি বা আয়নীকরণ শক্তি। সো সবার কি এইটুকু ক্লিয়ার যে আয়োনাইজেশন এনার্জি কি? আয়োনাইজেশন এনার্জিকে আইই লেখা হয়, ঠিক আছে, অথবা আইপি, আয়োনাইজেশন পটেনশিয়াল। আচ্ছা, আয়োনাইজেশন এনার্জির ইউনিটটা আমরা একটু দেখি। আয়োনাইজেশন এনার্জির ইউনিট কি? ইউনিট হচ্ছে, দেখো, আয়োনাইজেশন এনার্জি হচ্ছে এমন একটা এনার্জি যেটা হচ্ছে পার 1 মোলে, ঠিক আছে? যে 1 মোলে কতটুকু এনার্জি, 1 মোলে কতটুকু এনার্জি স্পেন্ড করতেছে। সো এটার ইউনিটটা হচ্ছে কাইন্ড অফ এরকম, জুল পার মোল, কারণ এনার্জির ইউনিট হচ্ছে জুল আর পার মোল। সো এখানে হচ্ছে পার মোল, এনার্জি পার মোল, দ্যাট ইজ জুল পার মোল। অন্য আরেক ধরনের এনার্জি আরেকটা ইউনিট আছে, সেটা হচ্ছে কিলো জুল পার মোল, মানে 1000 কিলো জুলকে 1000 দিয়ে মাল্টিপ্লাই করলে জুল পার মোল পাওয়া যায়। সো একটা আমরা এখান থেকে একটা সিম্পল ম্যাথ দেখি। ধরো এরকম আমি বললাম যে দ্য অ্যামাউন্ট অফ এনার্জি required to convert 5 helium atoms into 5 helium plus cations. The amount of energy required to convert 5 helium atoms into 5 helium plus cations is
20 into 10 to the power minus 7 joule. What is the ionization energy of helium? What is the ionization energy of helium? সো এখানে আমাদেরকে বলছে 5টা হিলিয়াম অ্যাটমকে আমরা যদি 5টা হিলিয়াম প্লাস ক্যাটায়নে কনভার্ট করতে চাই, মানে 5টা হিলিয়াম অ্যাটম থেকে আমরা যদি টোটাল একটা করে 5টা ইলেকট্রনকে বের করে আনি, তখন টোটাল এনার্জি আমাদের দরকার হয় 20 into 10 to the power minus 7 জুল। ওকে, সো আমাদেরকে জিজ্ঞেস করলো হোয়াট ইজ দ্য আয়নাইজেশন এনার্জি অফ হিলিয়াম। আয়নাইজেশন এনার্জির ডেফিনেশনই হচ্ছে 1 মোল অ্যাটমকে 1 মোল ক্যাটায়নে কনভার্ট করতে যতটুকু এনার্জি লাগে। So, 5টা helium atom for 5 helium atoms, just unitary method by ঐকিক নিয়ম, for 5 the amount of energy is 20 into 10 to the power minus 7. So 1 mole এর জন্য কত? 1 mole মানে হচ্ছে 6.02 into 10 to the power 23. So for 6.02 into 10 to the power 23, the total energy required is 20 into 10 to the power minus 7 divided by 5 into 6.02 into 10 to the power 23. সো এটা ক্যালকুলেট করলে কত আসে? 20 into 10 to the power minus 7 divided by 5 into 6.02 into 10 to the power 23, that is 2.408 into 10 to the power 17 জুল। এটাকে কিলো জুলে কনভার্ট করলে কত আসবে? 1000 দিয়ে ডিভাইড করব, সো তখন আসবে 10 to the power 14 কিলো জুল। সো 1 মোলের জন্য আমার টোটাল এনার্জি লাগছে এতটুকু। সো এখান থেকে আমরা বলতে পারি IE অফ হিলিয়াম ইজ ইকুয়াল টু 2.408 ইন্টু 10 to the power 14 কিলো জুল পার মোল। মানে এটা দিয়ে আমি বুঝাই যে 1 মোলের জন্য এত কিলো জুল এনার্জি রিকোয়ার্ড। সবার কি এটা ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে এখানে? সো আয়নাইজেশন এনার্জি বের করা খুবই ইজি, যদিও এটা তোমার মানে এখানে তোমার কোশ্চেন আসতে পারে এই এনার্জিটা আমি কীভাবে পাবো। এটার জন্য অন্য ফর্মুলা আছে যেটা তোমাদের ক্লাসে নাই, এটা কলেজে উঠলে শিখবা যে কোনো একটা জিনিসে আয়নাইজেশন পোটেনশিয়াল বের করার আলাদা ফর্মুলা আছে। ওকে, সো আমাদের অ্যাকচুয়ালি আয়নাইজেশন পোটেনশিয়ালের আইডিয়াটা দরকার ছিল যে ডেফিনেশনটা কী আর এটা অ্যাকচুয়ালি কী মিন করে, এটার ইউনিট কী। ইউনিট হচ্ছে কিলো জুল পার মোল আর জাস্ট সিম্পলি জুল পার মোল। আচ্ছা, এখন আয়নাইজেশন পোটেনশিয়াল ইজ আ পিরিয়ডিক আয়নাইজেশন এনার্জি, আমি বারবার পোটেনশিয়াল বলে ফেলতেছি, এটা আমার মানে পুরানো অভ্যাস। সো আয়নাইজেশন এনার্জি ইজ আ পিরিয়ডিক প্রপার্টি, এটা অ্যাকচুয়ালি পিরিয়ড টু পিরিয়ড চেঞ্জ হয়। সো আজকে এটার এক্সপ্লেনেশনটা হয়তো দিতে পারবো না, বাট আমি একটু লিখে রাখতেছি যে এটা কীভাবে চেঞ্জ হয়। আয়নাইজেশন পোটেনশিয়াল লেফট থেকে রাইটে গেলে ইনক্রিজ হয়, মানে তুমি যত বাম থেকে ডানে যাবা তত এটা ইনক্রিজ হবে, আর তুমি যত ডান থেকে বামে আসবা, একটু দাঁড়াও, তুমি যত ডান থেকে বামে আসবা তত এটা ডিক্রিজ হবে বা কমবে। আর আপ ডাউনেরটা তাহলে ঠিক রিভার্স। অলওয়েজ এভাবে মনে রাখবা, বাম থেকে ডানে গেলে যদি বাড়ে তাহলে উপর থেকে নিচে গেলে কমবে। এখানে তাহলে উপর থেকে যদি নিচে যাই তাহলে এটা কি হবে? ডিক্রিজ হবে। আর নিচ থেকে যত উপরে উঠবো তত এটা ইনক্রিজ হবে। সো আয়নাইজেশন এনার্জি এভাবে চেঞ্জ হয়, মানে এটা হচ্ছে একটা সেম পিরিয়ডে যদি থাকো, আর এটা হচ্ছে তুমি যদি সেম গ্রুপে থাকো। সো একটা কুইক চেক করে ফেলি, ধরো আমাদের ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়ামের মধ্যে কার আয়নাইজেশন এনার্জি বেশি। সো ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়াম সেম গ্রুপে থাকে, তারা হচ্ছে গ্রুপ 2 এর মেম্বার। সো ম্যাগনেসিয়ামের নিচে থাকে ক্যালসিয়াম, সো IE আয়নাইজেশন এনার্জি অফ ক্যালসিয়াম ইজ লেস দ্যান আয়নাইজেশন এনার্জি অফ ম্যাগনেসিয়াম। আর ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়ামের মধ্যে বা ম্যাগনেসিয়াম আর সালফারের মধ্যে কার আয়নাইজেশন এনার্জি বেশি? তারা দুইজনই হচ্ছে পিরিয়ড নাম্বার 3-তে, সেম পিরিয়ড। সো পিরিয়ড 3-তে তোমার ম্যাগনেসিয়ামের ডান পাশে থাকে সালফার। সো আয়নাইজেশন এনার্জি অফ ম্যাগনেসিয়াম
is less than ionization energy of sulfur. ওকে, সো এটাই হচ্ছে এক্সপ্লেনেশন, সরি এটাই হচ্ছে তোমার একটা এক্সাম্পল। আমরা এক্সপ্লেনেশনটা নেক্সট দিন দেখবো যে কেন লেফট টু রাইটে গেলে ইনক্রিজ হয়, কেন রাইট টু লেফটে আসলে ডিক্রিজ হয়। তোমরা একটু চিন্তা করে দেখতে পারো কেন এরকম হচ্ছে। একটা হিন্ট হচ্ছে যে এটা সাইজের সাথে রিলেটেড, ঠিক আছে? সো তোমরা একটু চিন্তা করে দেখো যে কেন বাম থেকে ডানে গেলে এটা ইনক্রিজ হয়। একটা হিন্ট হচ্ছে যে সাইজের সাথে রিলেটেড, আর বাম থেকে ডানে গেলে সাইজ কিন্তু কমে আসে। সো ওইটার সাথে এটা কিভাবে কানেক্টেড একটু চিন্তা করে দেখো, তারপর আমি নেক্সট দিন বলবো। ওকে, সো আজকে এই পর্যন্তই। তোমাদের নেক্সট ক্লাস হচ্ছে কালকে হচ্ছে সকাল 10:30টায়, আর আমাদের এখন থেকে থার্সডে ফ্রাইডে ক্লাস হবে। ওকে ওকে, আর কারো কি কিছু বলার আছে?